আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, গতকাল রাত বাংলাদেশ সময় 10টার দিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই ভূমিকম্প রিপোর্টটি তার ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। আমরা আপনাদেরকে আগাম বার্তা দিয়েছিলাম যে ইলিয়াস বাংলাদেশে তার অনুসন্ধান রিপোর্টের যেই খ্যাতি বা কি বলবো শ্রেষ্ঠত্ব, সেটাকে ছাপিয়ে যেতে এবার নতুন করে একটি কাজ শুরু করছেন, যেটির নাম বিডিআর পিলখানা, এবং সেই ইস্যুতে ইতিমধ্যে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ইলিয়াস। আর এটাকে সোশ্যাল মিডিয়াতে আমরা বলেছিলাম ইলিয়াসের ভূমিকম্প। বিডিআর পিলখানা নিয়ে আমরা যত রিপোর্ট দেখেছি এ যাবৎ, বিগত এক যুগের অধিক সময়, কোন রিপোর্টই আমাদের কাছে পূর্ণাঙ্গ মনে হয়নি। টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, কিংবা সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট বলেন, কোন রিপোর্টই আমাদের কাছে পূর্ণাঙ্গ মনে হয়নি। কিন্তু কালকে 1.5 ঘন্টার ইলিয়াসের যে রিপোর্টটি দেখলাম, আমার কাছে মনে হয়েছে পূর্ণাঙ্গ একটি আদালতের রায়ের যে তদন্ত রিপোর্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের আদালতে বা বিচার ব্যবস্থায় কি করে নির্দোষরা ফাঁসির কাস্টের ঝোলে, কি করে অপরাধীরা বেঁচে যায়, তার সকল তথ্য প্রমাণের আলোকে ইলিয়াস তার রিপোর্টটির মাধ্যমে প্রমাণ করে দিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী, দেশপ্রেমিক বাহিনী কি করতে পারে পর্দার অন্তরালে, তাদের চেহারারও উন্মোচন ঘটেছে। তবে আমি সেই বাহিনীকে দোষ দিব না, সেই বাহিনীর কিছু কুচক্রী, ষড়যন্ত্রকারী, দুষ্ট এবং অপেশাদার ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলছি। আপনারা যারা ইলিয়াসের পুরো রিপোর্টটি ধৈর্য সহকারে দেখেছেন, প্রতিটি লাইন, প্রতিটি প্যারা, স্ক্রিপ্ট, ডকুমেন্ট, ভিডিও, সবকিছুতে ইলিয়াসের সময় লেগেছে বহু 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 ঘন্টার পর ঘন্টা। আমরা 1.5 ঘন্টায় যে এপিসোডটি দেখলাম, এটি তৈরিতে ইলিয়াসের বছরের পর বছর সময় লেগেছে। আমরা আদালতে একটা বিচারে কি দেখি? আমরা দেখি যে বিচারক একটার পর একটা সাক্ষী গ্রহণ করেন। আমার কাছে ইলিয়াসের এই এপিসোডে মনে হয়েছে যে এত পরিমাণ মানুষের ইন্টারভিউ দেখেছি, এবং এই ইন্টারভিউগুলো যারা চোখে দেখেছে, যারা ভুক্তভোগী, পক্ষ বিপক্ষে সবাইকে হাজির করেছে ইলিয়াস। সত্যিকার অর্থে পুরো ভিডিওটি আমি একাধিকবার দেখেছি, এবং আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি যে কোথাও গরমিল আছে কিনা, গোজামিল আছে কিনা, অসত্য আছে কিনা, কোনো পক্ষের সে সাপোর্ট করছে কিনা, কোনো পক্ষকে বাঁচাতে চাইছে কিনা। যত রকম একটা রিপোর্টের ডানবাম থাকে, প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আমি একটি বিষয় উপনীত হয়েছি, যে বিষয়গুলো আমি আপনাদের একটা একটা করে জানাবো। আসেন আমরা একটু ইলিয়াসের রিপোর্টের কিছু অংশ দেখে আসি। আসার আগের 2 বছর 3 বছর তারা আসলে কি করছিল, কোথায় তাদের পোস্টিং ছিল, তারা কাদের সাথে মেলামেশা করছিল? আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলেই মিডিয়া হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার। কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার, কেউ চাকরিচ্যুত হয়েছেন, কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন? উল্টা আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে? তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল। এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্র পত্রিকায় এসেছিল।
আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল। সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাই সবাইকে চিনে একটা ইউনিটের, আমি সবাইকে চিনি যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এর জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তারা কাজ করছে। সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। I don't like writing essays, but here are my marks দর্শক, for them. আপনারা দেখলেন So ইলিয়াসের basically, সেই I'm going to রিপোর্টটি। tell it to you straight. Personally, আমরা এই রিপোর্টটির আরো অনেক অংশ দেখাবো এবং সেই অংশ নিয়ে আমি বিশ্লেষণ করব। পিলখানা ভিডিওতে যে বিষয়গুলো উঠে এসছে, আমরা যে বিষয়গুলো দেখলাম, সেখানে কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যে বিষয়গুলো বারবারই বলছেন যে সেনাবাহিনী, র্যাব বারবারই আসছিল সেনাবাহিনীর সদস্যদের বাঁচাতে, কিন্তু কোনোভাবেই তাদেরকে কমান্ড দেওয়া হয়নি অপারেশনের জন্য। যখন এই ঘটনাটি ঘটে তখন আমি দিগন্ত টেলিভিশনে কাজ করতাম, জয়েন্ট নিউজ এডিটর ছিলাম তখন দিগন্ত টেলিভিশনে। আমাকে র্যাবের থেকে অনেকগুলো ফোন করা হলো, সেনাবাহিনী থেকেও ফোন করা হলো। আমার এটুকু মনে আছে, তখন র্যাবে দায়িত্ব পালন করছিলেন এক মেজর হামিদ আব্দুল ওয়াদুদ। আমি জানি না তিনি আমার এই ভিডিও শুনছেন কিনা। হামিদ ভাই, যদি আপনি শুনেন অবশ্যই আমাকে একটু নক দেবেন। বহুদিন আপনার সাথে আমার কথা হয় না, আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন জানি না। তো হামিদ আব্দুল ওয়াদুদ তিনি র্যাবের একটা দায়িত্বে ছিলেন, একটা টাস্ক ফোর্সের প্রধান ছিলেন। তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনারা সাংবাদিকরা একটু প্লিজ ভেতরে ঢোকেন, আমাদের অফিসাররা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, প্লিজ আপনারা রিপোর্টাররা ভেতরে ঢোকেন। তখন আমি আমার বাকি টেলিভিশনের বন্ধুদেরকে বলছিলাম যে চল, একটা জীবনের রিস্ক নেই, আমরা একটা সাদা পতাকা সঙ্গে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি যে ভিতরের পরিস্থিতি কি। তখন র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, তারাও কিন্তু আমাদের সাথে নিরুপায় হয়ে আমাদের সাথে যোগাযোগ করছিল যে কোনো একটা উপায় যেন আমরা আমাদের দেশপ্রেমিক অফিসারদেরকে রক্ষা করতে পারি। আমরা যখন সেই পিলখানার গেট পর্যন্ত যাই এবং আমাদের দিগন্ত টেলিভিশনের আরেক রিপোর্টার ছিলেন সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ ভাই, তিনিও আমার সাথে কয়েক দফা যোগাযোগ করলেন। তিনি ক্রাইম বিট গুলো করতেন, খুব মোটামুটি তার সোর্স খুব স্ট্রং সোর্স ছিল হাসান মাহমুদ ভাই। তিনি আমাকে বললেন যে আরো কিছু টেলিভিশনের সাংবাদিক পেলে আমরা একটা রিস্ক নিতে পারি, আমাদের সেনাবাহিনীদের বাঁচাতে আমরা সাংবাদিকরা না হয় গুলির সামনে পড়তে রাজি আছি। দুঃখজনক হলো ততক্ষণে ভেতরে সরকারের পাতানো সাংবাদিকরা, মুন্নি সাহার মতো লোকেরা ভিন্ন গেমে নেমে গেছে, এটা আমরা বুঝতে পারিনি। হামিদ ভাই যখন আমাকে দ্বিতীয়বার আবার ফোন করলেন, হামিদ আব্দুল ওয়াদুদ, তখন আমি বললাম যে ভাই আমরা গেটের খুব কাছাকাছি আছি, কিন্তু আমাদের অনেক সদস্যরা সাহস করতে পারছে না, কি করব এই ক্ষেত্রে। তখন আমরা কয়েকটা ভবনের উপর থেকে আমাদের ক্যামেরার লেন্স জুম করে আমরা ভেতরের পরিস্থিতি দেখাবার চেষ্টা করে, তারা ফাঁকা গুলি করে আমাদের ক্যামেরার লেন্সকে টার্গেট করে। তখন আমরা সেই ভবনের যেই ভবনগুলোর মালিক তারা আমাদেরকে বলে ভাই আমাদেরও বাঁচান, আপনারাও বাঁচেন। এটা আমার নিজের দেখা একটা কথা। সেনাবাহিনী, র্যাব, বিডিআর এর বাইরে অবস্থান করছে, কিন্তু ভেতরে ঢোকার কোনো অনুমতি পাচ্ছিল না। আমার একটা প্রশ্ন হলো, তাদেরকে ভেতরে আসলে ঢুকতে দেয়নি কারা, এবং এই সময়টি কারা, মানে যে সময়টা নিয়েছে তারা কেন এই সময়টি নিয়েছিল? চিন্তা করেন, ওই সময়টা আমাদের মনে হয়েছিল হাসিনা সরকার ভেতরে থাকা অফিসার বা তার পরিবারকে বাঁচাতে যেন আপোষ করছে, তাদের সাথে আলোচনা করছে, যে কোনো ভাবে যেন বেঁচে যায়। আমাদের কাছে এরকমই মনে হচ্ছিল। আরেকটা বিষয় মনে হচ্ছিল, যেহেতু 1/11-এ মইনুল ফখরুদ্দিন এমন কিছু কাজ করেছিল যে কাজগুলোর কারণে মানুষের সেনাবাহিনীর প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, এটা কিন্তু কাজে লাগাইছিল। আপনাদের মনে থাকবে যখন এই খবরগুলো আমরা টেলিভিশনের স্টলে দেখাচ্ছিলাম যে বিডিআর পিলখানায় অরাজকতা শুরু হয়েছে বা হত্যাকাণ্ড শুরু হয়েছে বা সেখানে বিক্ষোভ শুরু হয়েছে, তখন মানুষ কিন্তু খুশি হচ্ছিল, কারণ 1/11-এর পর থেকে মইনুল সেনাবাহিনীকে এমন একটা চেহারায় অবয়বে তৈরি করেছিলেন যে মানুষের ভালোবাসা সেনাবাহিনীর কাছ থেকে সরে গেছে, মানুষ যেন সেনাবাহিনীর মৃত্যুটাকেই কামনা করছে, এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু
আমরা কেউ বুঝিনি আসলে কি ঘটতে যাচ্ছে ইতিহাসের সেই নির্মম ইতিহাসের পাতার মধ্যে আমাদের দেশপ্রেমিক অফিসারদের ভাগ্যে কি লেখা আছে। তো পর্যায়ক্রমে দিন যত গড়াচ্ছে সেনাবাহিনী বা র্যাব কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। চলেন আমরা একটা অংশ দেখে আসছি ইলিয়াসের রিপোর্টের। দেশের প্রধানমন্ত্রী তার বাহিনীগুলো প্রধানকে নিয়ে তার বাহিনীর সবচেয়ে মেধাবী চৌকুশ অফিসারদেরকে হত্যার মিশনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আমার মনে হয় এটি প্রথম ঘটেছে যে একটি দেশের প্রধানমন্ত্রী তার দেশের সবচেয়ে মেধাবী অফিসারদেরকে হত্যার জন্য তিনি একটা নীল নকশা তৈরি করে বসে আছেন। মানে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মানে দিন শেষে কোনো মানুষ বা আপনার দিন শেষে আপনাদের পরিচয়টা কি একজন আওয়ামী লীগার? ইলিয়াস তার এই রিপোর্টে যেই বিষয়গুলো উত্থাপন করেছে, একদম তথ্য প্রমাণ অডিও, যে কথাগুলো কোনো গণমাধ্যমে আমরা শুনিনি, এবার প্রথম ইলিয়াসের রিপোর্টে আমরা দেখেছি। এরপরও অনেকেই প্রশ্ন তুলবেন, অনেকে অনেক কথা বলবেন, অনেকে বলবেন এটা কেমন টাইপের রিপোর্ট, এটা কি, এটা ওই, এটা সেই বলবেন। কেন বলবেন? প্রত্যেকের পক্ষকে বাঁচাবার জন্য মিথ্যাচার করে। মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের জন্ম হয়েছে রাজনীতির জন্য, এবং তারা রাজনীতি করে জন্ম নিয়েছে এবং রাজনীতি করে তারা মরে যাবে, এবং রাজনীতির পরিচয় তারা জান্নাত বা জাহান্নাম হাসিল করবে। আমি খুব ভালোভাবে এই রিপোর্টটি বললাম, আমি একাধিকবার দেখেছি, এতটা স্বচ্ছভাবে, এতটা ক্লিয়ার ভাবে এই 1.5 ঘন্টার এপিসোডে ইলিয়াস প্রত্যেকটা বিষয় উত্থাপন করেছে, যেটা দেখার পর আমার মনে হয় না যে আর কোনো আদালতের মাধ্যমে বসে আমাদের সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করতে হবে। যদি আদালতের বিচারকরা বা আমাদের যে নতুন কমিশন গঠন হয়েছে পিলখানা মিডিয়ার ইস্যুতে, তারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি বেশি না 3 বার দেখে, একবার বলবো না 3 বার দেখে, তাহলে চোখ বন্ধ করে তারা রিপোর্ট দিতে পারবে আসলে কি হয়েছে, কারা অপরাধী। দেখেন, এই স্টোরিতে আমরা একটা বিষয় দেখেছি, পিলখানার যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন বিডিআর এর ডিজি শাকিল সাহেবের খুব পাশে, কারণ তিনি সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করেছিলেন, এবং তাকে মানে তার চোখের সামনে সব ঘটনাগুলো ঘটেছে। তাকে যখন পরবর্তী জিজ্ঞাসাবাদে নেওয়া হলো, তাকে বলা হলো আপনি কি দেখেছেন, তখন তিনি পুরো বিষয়টা ডিটেল বললেন। তারপর সরকার মানে হাসিনার সেই ফ্যাসিজমের দোষরা তাকে শিখিয়ে দিল যে না, আপনি এই কথাগুলো বলবেন না, আপনি এই কথাগুলো বলবেন। তখন তিনি বললেন যে আমি একজন ইমাম, আমি আল্লাহর ঘরে নামাজ আদায় করি, মানুষকে নামাজ পড়াই, আমি মিথ্যা বলবো? তখন তিনি বললেন যদি বাঁচতে চান আপনার মিথ্যা বলতে হবে, নতুবা আপনি বাঁচতে পারবেন না। তো এভাবে ইমামকে একাধিকবার আনা হতো, নেওয়া হতো জিজ্ঞাসাবাদের নাম করে। সর্বশেষ যখন তিনি তার পরিবারের থেকে বিদায় নিয়ে যান, তার পরিবারকে, কালকে ইন্টারভিউ দেখেছেন, তার সেই পরিবারকে বলেছিলেন যে আমি জানি না আমার ভাগ্যে কি আছে, হয়তো আমি বেঁচে ফিরতেও না পারি, কারণ আমাকে তারা যা বলতে বাধ্য করছে আমি তো তা বলতে চাচ্ছি না, তারা হয়তো আমার বড় কোনো ক্ষতি করবে। এই ইমামকে তার প্যানিসে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। এই ইমামকে এত অকথ্য নির্যাতন করেছে, হয়তো অনেক কিছু আপনারা এই মানে এই এপিসোডে দেখেননি, যেগুলোর সাথে ইলিয়াসের সাথে আমার ডিটেইল আলোচনা হতো, মানে এই তথ্য উপাত্ত নিয়ে আমার সাথে অনেক কথা হয়েছে। তার এই ইমামকে এত নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন। তো বাংলাদেশের একজন ইমামকে বাংলাদেশের সেনা সদস্যদের মধ্য থেকে বা হাসিনা ফ্যাসিজমের সেই দোসররা যারা বাংলাদেশে একটা লং টাইম কি বলবো বর্গীর শেকলে বেঁধে দেওয়ার প্ল্যান করছে, তারা হত্যা করেছে। দেখেন, আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় ইলিয়াস বলেছে, তাপস তিনি এই হত্যাকাণ্ড শেষের দিকে, একদম শেষ যখন, তখন তিনি পিলখানায় প্রবেশ করেছেন। প্রবেশ করে বলেছেন যে কেউ কি বেঁচে আছেন, যদি কেউ বেঁচে থাকেন
তাদের সাহায্যের জন্য আমরা এসছি, তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাব। তাপসকে চিনুন তো আপনারা সবাই। তখন যে বিডিআরদের উপর দোষ চাপানো হয়, সেই বিডিআররা কিছু কিছু অফিসারদেরকে লুকিয়ে রেখেছিল যাতে তাদেরকে হত্যা করতে না পারে। তো এর মধ্যে একজন অফিসারকে বিডিআররা তাপসের কাছে তুলে দেয়, স্যার আমরা একজন অফিসারকে লুকিয়ে রেখেছি, স্যার ওনাকে বাঁচান। তাপস তাকে নিয়ে গেছে বাঁচানোর নাম করে। ওই অফিসারকে আজও পাওয়া যায়নি। এরপর কি আর মনে হয় যে কারা হত্যা করছে? তাপস দায়িত্ব নিয়ে তার গাড়িতে করে যে অফিসার, মেবি তার নামটা তানভীর নাকি এরকম একটা নাম বলেছে ইলিয়াস, তাকে নিয়ে গেল। তাকে আর ফেরত পাওয়া গেল না কেন? তার স্ত্রীর স্টেটমেন্ট কালকে দেখেছেন তো, তার স্ত্রী স্টেটমেন্ট দিয়েছে। ওই বিডিআর সদস্যের ফোনে তিনি লাস্ট কথা বলেছেন তার স্ত্রীর সাথে। তাপসকে তুলে দেওয়ার পর আর তিনি আসেনি। তিনি বেঁচে আছেন না আজীবনের জন্য গুম, নাকি তাকে হত্যা করা হয়েছে কেউ জানে না। তার ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না। বলেন এই ঘটনা তারা কি বুঝেছেন? কারা হত্যার সাথে জড়িত, কারাই কাজ করেছে? আসেন, কর্নেল গুলজার, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, যখন সিলেটে বাংলা ভাই শায়েখ রহমানদের বিরুদ্ধে অভিযান চলে, তখন আমি চ্যানেল 1-এ সাংবাদিকতা করি। তখন গুলজার ভাইয়ের সাথে একাধিকবার ফোনে কথা হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম এবং সিলেটে আমাদের চিফ রিপোর্টার নিজে তার বিশেষ টিম নিয়ে সেখান থেকে সম্প্রচার করছিল, আর আমরা অফিস থেকে সেটা নিয়ন্ত্রণ করছিলাম। কিভাবে পুরো সিলেটের সেই বাংলা ভাই এবং আব্দুর রহমানের বিরুদ্ধে যে অভিযান, সেই পুরো অভিযানটি আমাদের চ্যানেল 1 লাইভ সম্প্রচার করেছে এবং আমরা তার প্রথম সাক্ষী। তখন এই গুলজার ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার কথা হয়েছে এবং আমার বড় ভাই একজন সেনাবাহিনীর রিটায়ার্ড কর্নেল, মানে কাজিন, চাস্তো ভাই, তার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন গুলজার ভাই। সেই সুবাদে গুলজার ভাইয়ের সাথে আমার অনেকবার পারিবারিকভাবে দেখা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার, তিনি যেহেতু র্যাবে চাকরি করতেন, মিডিয়ার সাথে তার রিলেশনটা ভালো ছিল। এই গুলজার ভাইকে এত মানে যোগ্য বা এত কি বলবো, তার কমান্ডিং পাওয়ার, আর যে মানে সেনাবাহিনীর ইতিহাসে মেধাবী অফিসারদের যে প্রথম তালিকা করা হয়, গুলজার ভাই তাদের মধ্যে একজন। সেই লোকটাকে ঠিক হত্যার কয়েকদিন আগে বিডিআর জোর করে ফোর্স ভাবে তাকে এখানে বদলি করা হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে অনেকে ইলিয়াসের প্রোগ্রামে ইন্টারভিউতে বলেছে যে বহু ব্যক্তিকে জাস্ট পিলখানা হত্যার পরিকল্পনার জন্য লাস্ট 3 মাস একদম বেছে বেছে সেই অফিসার সবাইকে বিডিআর পিলখানা বদলি করা হয়েছে, যাতে মানে এই শত্রুর প্ল্যানটা এরকম ভাবে তৈরি হয়েছে যে তারা একটা ঘটনা ঘটাবে, এই জন্য আগে থেকে সবাইকে বেছে 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 এখানে পুশিং করা হয়েছে যে বিডিআর সবাইকে আনা হবে। মজার বিষয় হলো, আমার দুটো চাস্তো ভাইয়ের, একজনের কথা বললাম কর্নেল, একজন ছিলেন মেজর। আমার ওই ভাইটাকেও পিলখানায় বদলি করা হয়েছে। আমার ভাইটা মানে হঠাৎ করে তিনি জানছেন যে তাকে সেনাবাহিনী থেকে পিলখানায় বদলি করা, মানে বিডিআর এ বদলি করা হয়েছে। তিনি দেশের বাইরে ছিলেন। তো দেশের বাইরে থেকে বিডিআর এই যে যেটা হকি বিডিআর সপ্তাহ না যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামগুলোকে তিনি দেশের বাইরে থেকে দ্রুত দেশে চলে এসেছেন। তাকে আসতে হয়েছে জয়েন করার জন্য। তিনি বাসায় এসে আমার চাচির সাথে দেখা করতে একটু সময় নিয়েছিল। মানে মায়ের সাথে বিদেশ থেকে এসে মায়ের সাথে দেখা করতে হবে। আমার চাচা বেঁচে নেই। আমার চাচা ইরাকে বাগদাদে মারা গেছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের অনেক মানে শীর্ষ কর্মকর্তা ছিলেন, বহু আগে মারা গেছেন, আমিও দেখিনি তাকে। তো আমার সেই ভাইটা তার মায়ের সাথে দেখা করার কারণে তার একটু লেট হয়ে যায়, পরবর্তী রাস্তায় জ্যামে পড়ে যায়। এই সময় তিনি শুনতে পান, ফোনে খবর আসে যে পিলখানায় হত্যাযজ্ঞ চলছে। মানে আল্লাহ তাকে এভাবে বাঁচিয়ে দিয়েছেন। তো সকল কিছুর বিষয় আপনি দেখেন যে কারা মেরেছে, মানে ইলিয়াসের এই রিপোর্টের পর আমার মনে হয় আমাকে নতুন করে রিপোর্ট আপনাদের বলতে হবে, কিন্তু কিছু প্রশ্ন ছেড়ে দেই। যে লোকগুলো প্রধান সাক্ষী, সেই লোকগুলো একে একে মরে গেল কি করে? এবং বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের যারা প্রধান সাক্ষী, যাদেরকে এই সাক্ষী বলা হচ্ছে, তাদের অধিকাংশ কিন্তু মরে গেছে, জেলে মরে গেছে, রিমান্ডে মরে গেছে, জিজ্ঞাসাবাদে মরে গেছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, যারা 44 ব্যাটালিয়নের কথা বলেছে ইলিয়াস, যে সেনা অফিসার শামসের নেতৃত্বে, এখানে কেউ মরেনি, মানে অফিসার কেউ মরেনি। আরো দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, যাদেরকে দিয়ে এই প্ল্যানটি করেছে ইলিয়াস কিন্তু পুরো ভিডিও এখানে দেয়নি। আরো অনেক জিনিস তার হাতে রয়েছে, হয়তো ধারাবাহিক সে দেবে।
অনেক বিষয় তার হাতে এখনো রয়েছে। আমি যেটুকু বুঝি, সেনাবাহিনীর ওই টিমটিকে বলা হয়নি যে তোমরা তাদেরকে হত্যা করবে, তোমরা জিম্মি করবে তোমাদের অধিকার আদায়ের জন্য। এটা একটা বিশেষ গুরুত্ব তাদেরকে বলেছিল, কিন্তু সে মানে মিডিয়ারা জানতো যে তারা শুধু জিম্মি করবে, কিন্তু হঠাৎ করে তারা দেখলো জিম্মির মধ্যেই অপর একটি গ্রুপ এসে গোলাগুলি শুরু করছে। সেই গ্রুপটিকে ইলিয়াসের রিপোর্টে বুঝতে পারছেন কোন দেশে। তো এই যে বাংলাদেশে আবার দেখেন যারা এই মানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, বোকা বলে গিয়েছিল, তাদের একজনকে বাঁচতে দেয়নি ওরা। মানে যারা এই মেইন গেমটি করলো যাদেরকে দিয়ে, তারা ওদেরকেও মেরে প্রমাণ ঢাকার সব চেষ্টা করলো, কিন্তু প্রমাণ কি ঢাকতে পেরেছে? দর্শক, যারা ইলিয়াসের এই রিপোর্টটি দেখেননি, আমি বলবো যে আপনাদের, আমার মনে হয় এই পুরো রিপোর্টটি দেখা উচিত। একেবারে পুরো রিপোর্টটি আপনাদের একাধিকবার মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি আপনারা এইটা মিস করেন, আমার মনে হবে যে আপনারা অনেক বড় মিস করেছেন। বিডিআর পিলখানা নিয়ে বাংলাদেশের সেরা কোনো অনুসন্ধান রিপোর্ট যদি থাকে, এর উপরে আর হবে না। ইলিয়াসের এই রিপোর্টের উপর আর কখনো মানে রিপোর্ট পাবেনও না। এখানে মুন্নি শাহাদের অবস্থা, কামরুলদের অবস্থা, আওয়ামী লীগ নেতাদের অবস্থা, সেনাবাহিনীর ভেতরে কারা কারা শেষ পর্যন্ত সরকারকে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের তালিকা ইলিয়াস তুলে ধরেছে। এবার সময় এসেছে, আবারও বলছি, এবার সময় এসেছে প্রকৃত অপরাধীদের বিচার করা। যদি এর পরও প্রকৃত ইতিহাস মানে লুকিয়ে রাখা হয়, প্রকৃত অপরাধীদের বাঁচিয়ে দেওয়া হয়, মনে রাখবেন কালকে আবার বাংলাদেশের অন্য কোনো সংস্থার মধ্যে বা অন্য কোনো জায়গায় এর চেয়ে ভয়াবহ ঘটনা হবে। কারণ ইতিহাসের সবচেয়ে বড় বড় দুর্ঘটনাগুলো থেকে এভাবেই কুশীলবরা বা ষড়যন্ত্রকারীরা বেঁচে যায়। জিয়াউর রহমানের হত্যা আজ পর্যন্ত বিচার হয়নি। আমরা দেখেছি যে বিএনপিও এই ব্যাপারে আন্তরিক না। কারণ কি আসলে? বিডিআর পিলখানার বিচার কোন রাজনৈতিক সরকার কখনো করতে পারবে না। যদি করতে হয় প্রফেসর ইউনূসের সরকার কি করতে হবে, কারণ যারাই ক্ষমতায় আসবে তারা মুচলেখা দিয়েই আসবে যে তোমরা এই কাজ করতে পারবে না, এই বিনিময়ে তোমরা ক্ষমতা পাবে। তাই বলছি, যারা যত বড় ইশতেহার দেখ না কেন, যারা যত বড়ই কথা বলুক না কেন, বিডিআর পিলখানার বিচার শেখ হাসিনাও করবে না, পরবর্তী সরকারও করবে না। যে সরকার আন্তর্জাতিকভাবে বা বহিঃশত্রুর চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, যে সরকারের রাজনৈতিক খায়েশ নেই, তারাই বিচার করতে পারবে। আর সেই সরকারকে প্রফেসর ইউনূস। তাই বলছি, এই সময়টির মধ্যেই আমাদের বিচারের জন্য চাপ তৈরি করতে হবে। আমি এই রিপোর্টটা নিয়ে আরো ডিটেইল আলোচনা করব, একটা পর্বে শেষ করা যাবে না, এত দীর্ঘ ব্যাপার। যে প্রশ্নগুলো আজকে তুলে দিলাম আপনাদের সামনে, আপনারা কল্পনা করেন কেন সেনাবাহিনী, কেন র্যাবকে পিলখানার ভেতরে অভিযান চালাতে দেয়নি, কারা দেয়নি? কেন বিডিআর সদস্যদের পরিকল্পিত 3 মাস ধরে সবাইকে এখানে আনা হলো, একে একে করে যাদেরকে টার্গেট করে হত্যার মিশন চালানো হবে? এই বদলির সঙ্গে কারা জড়িত এবং এই বদলি কেন হয়েছে? 3, যারা প্রধান সাক্ষী ছিল একে একে সবাই মারা গেল কেন? কারা মারলো? কারা জিজ্ঞাসাবাদ করলো সেই বিডিআর জওয়ানদের? এই জিজ্ঞাসাবাদে কারা কারা জড়িত ছিল? 4, আমাদের গণমাধ্যম, আমাদের তদন্ত সংস্থাগুলো আজ পর্যন্ত সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে এত বড় একটা ঘটনা সুরাহা করলো না কেন? এবং এই তদন্ত সংস্থাগুলোর সাথে কারা কারা জড়িত ছিল? এরকম অনেকগুলো প্রশ্ন নিঃসন্দেহে আপনাদের মনের মধ্যে ঢুকে গেছে এবং এর উত্তর আপনারা খুঁজতে চাইছেন। আর সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইলিয়াসের এই ভূমিকম্প রিপোর্টটিতে। আমি এটাকে ভূমিকম্প কেন বলি? কারণ যারা ইলিয়াসকে ইউটিউবার মনে করেন, সাংবাদিক মনে করেন না, আজ তারা সত্যিকার অর্থে ভাবতে বসেছেন, তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। ইলিয়াস এটা কি করলো, কি দেখালো? মনে রাখবেন, বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদী একবারই জন্ম নেবে, বাংলাদেশে মিজানুর রহমান আজহারী একবারই জন্ম নেবে, বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবারই জন্ম নেবে, তেমনি বাংলাদেশে ইলিয়াস হোসেনরা একবারই জন্ম নেবে। তাদের কদর করতে শেখেন, তাদের মূল্যায়ন করতে শেখেন, তাদের কাছ থেকে কিছু নেবার থাকলে নেবার চেষ্টা করেন। ইলিয়াস হোসেনরা বাংলাদেশকে দিতে এসছে, নিতে আসেনি। ইলিয়াস হোসেনরা মানুষের চোখ খুলে দিতে এসেছে, মানুষের চোখে কাঠের চশমাটা খুলে একটা সুন্দর বাংলাদেশ দেখাতে এসছে। ইলিয়াস হোসেনরা জীবনের হুমকি মোকাবেলা করে, জীবন কত বড় রিস্ক
বুঝতে পারছেন সেই জীবনকে বিপদগ্রস্ত করে হলো দেশের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে। তাদের কোনো মিশন, তাদের কোনো ভিশন নিজেকে নিয়ে নয়, দেশ এবং জনগণকে নিয়ে। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।